সবাইকে আমন্ত্রণ আর কাবেল প্রেজেন্টস দেশ সন্ধ্যা আজকের বিশেষ আয়োজনে। দর্শক, সাধারণত এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি রাজনীতি নিয়ে, শিক্ষা, দেশের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। তবে আজকের দিনে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই ক্রীড়াঙ্গনে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বাংলাদেশ যুব সাফ চ্যাম্পিয়ন হয়ে তারা দ্বিতীয়বারের তো যুব সাফ চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব 20 দল তারা ভারতকে হারিয়ে টাই ব্রেকারে এই দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করেছে এবং গতকালকে তারা দেশে ফেরার পর তাদেরকে পুরো দেশ বরণ করে নিয়েছে। সেই পরিচিত দৃশ্য, একেবারে দোতলা বাসে করে, ছাদখোলা দোতলা বাসে করে তাদেরকে অ্যাম্ফি থিয়েটারে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদেরকে নিয়ে পুরো দেশ সেলিব্রেট করেছে। আমরাও আজকে সেলিব্রেট করতে চাই, তাই তো দেশ টিভির পর্দায় আজকে আমরা নিয়ে এসেছি এই অনূর্ধ্ব 20 যে যুব সাফ সেই দলের চ্যাম্পিয়ন অধিনায়ক মিঠু চৌধুরীকে, এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্বর্ণালী ট্রফিটি কিন্তু আমাদের সাথে আছে। আর তার পাশে আছে এখন দক্ষিণ এশিয়ার এই অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের যে বেস্ট গোলকিপার, তিনি ইসমাইল হোসেন মাহিন, তিনিও আছেন আমাদের সাথে। হ্যাঁ, সেই মাহিন যিনি কিনা ভারতের স্পট কিক ঠেকিয়ে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু বাংলাদেশ যে লাইফ লাইনটা পায় টাই ব্রেকারে, সেই লাইফ লাইনটার কারণেই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। দর্শক, আমরা এই দুজন বিশেষ ব্যক্তিত্ব বলা যায়, এখন তারা ব্যক্তিত্ব, খেলোয়াড় ছিলেন কিন্তু কালকে তাদেরকে নিয়ে যেভাবে সেলিব্রেট করা হয়েছে তারা এখন বলতে গেলে সেলিব্রিটি। তো তাদেরকে নিয়ে আজকে আমরা আলাপ করতে চাই। শুরুতেই স্বাগত জানাই আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। এখন মিঠু চৌধুরী, আপনি সাফজয়ী অধিনায়ক, এই যে পেরিয়ে গেল এতটা সময়, গতকালকে আপনাদেরকে নিয়ে যে সেলিব্রেটটা করা হয়েছে, মানে কেমন ফিল হচ্ছে? আমি সেলিব্রিটি বলছিলাম, আসলে কি সেই সেলিব্রিটি ফিলটা হচ্ছে কিনা যদি বলতেন। আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথমে বলি, এটা একটা অনেক বড় অর্জন, সাউথ এশিয়ায় শ্রেষ্ঠত্ব হওয়াটা। তো আমরাও দেখছি, ট্রাই করছি, ইনফ্যাক্ট আল্লাহ আমাদেরকে দিছে। আমরা বিগত 3-4 বছর ধরে এটা ট্রাই করতেছি, 16-17। আর আমার একটা ইচ্ছা ছিল, আমি ভারতকে হারাই চ্যাম্পিয়ন হতে চাই। তো আমি সেটা পারছি, চ্যাম্পিয়ন হয়েছি। এবং বাংলাদেশে আমাদেরকে যেভাবে বরণ করা হয়েছে, আমি মনে করি এটা অনেক বড় কিছু করছে আমাদের জন্য। কেন, মানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার এই ক্ষুধাটা, মানে কেন? আমি দেখেছি ম্যাচের পরে আপনি কিন্তু আপনার যে সাক্ষাৎকার সেখানে বলেছেন যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা বিশেষ পাওয়া। এটা কি এই কারণে যে আমাদের সাউথ এশিয়ান ফুটবলে ভারতের যে ডমিনেন্সটা টানা রয়ে গিয়েছে ইভেন এই টুর্নামেন্টেও, এই কারণেই কি আসলে একটা ক্ষুধা তৈরি হয়েছে কিনা ফুটবলারদের মধ্যে? ভারত অবশ্যই অনেক শক্তিশালী দল, সাউথ এশিয়ায় বলা যায় তারা অনেক শক্তিশালী এবং আমরা রেসপেক্ট করি তাদেরকে। বাট আপনি যখন একটা বিগ টিমের এগেনস্টে যখন আপনি জিতবেন, জিতে যখন আপনি ওদের কাছ থেকে শিরোপাটা নেবেন, ওটার মর্যাদাটা অনেক বেশি। আর বিগত দিনে যেহেতু ওরা আমাদেরকে 3-4 ফাইনালে হারাইছে, তো সেজন্যই আমাদের সবার একটা ইচ্ছা ছিল যে আমরা ভারতকে হারাই, এই ট্রফিটা নিয়ে আসবো। এটা যদি অন্য কোনো টিমরে আমরা হারাই নিয়ে আসতাম, হয়তো এত সেলিব্রেশনটা হইতো না। কিন্তু আমরা ভারতকে হারাইছে দেখা এটা সবার ভিতরে ফিলিংস আছে এবং সবাই এটারে অনেক সেলিব্রেশন করতেছে। অবশ্যই এই ট্রফির পিছনে আপনাদের অনেক ঘাম, অনেক রক্ত। গতকালকে যখন অ্যাম্ফি থিয়েটারে আপনি বক্তব্য রাখছিলেন তখন বলছিলেন, আমরা সেই সংগ্রামের গল্পটা জানবো। একটু ইসমাইল হোসেন মাহিনের কাছে যেতে চাই। এখন সাউথ এশিয়ার অনূর্ধ্ব 20 লেভেলে সেরা গোলকিপার মাহিনের পাশে সেই সেরা গোলকিপারের যে স্বীকৃতি সেটাও আছে। মাহিন, কেমন লাগছে এই স্বীকৃতিটা পাওয়ার পরে? কখনো কি মনে হয়েছিল কিনা মানে এই ধরনের স্বীকৃতিটা পাবেন? আমরা একটু মাহিনের ব্যাক স্টোরি বলি। মাহিনের আগে গিয়েছিলেন আন্ডার-20 সাফে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি অসুস্থতার কারণে তিনি টিমের সাথে ফ্লাই করেও তিনি সেই চ্যাম্পিয়ন টিমে খেলতে পারেননি। মাহিন, সেই রাগটা কি ছিল, সেই হতাশাটা কি ছিল এই টুর্নামেন্টে? না, সেই রাগটা ছিল না অবশ্য। তবে ইচ্ছা ছিল যে আমি ম্যাচ খেলবো, ম্যাচ খেলে আমি এই ট্রফিটা জিতবো। আমি 2022 সাল থেকে এজ লেভেল ন্যাশনাল টিমে খেলতেছি, কিন্তু ম্যাচ খেলার সুযোগ খুব কম পাইছি। লাস্ট পেয়েছি হচ্ছে 2025 সালে, লাস্ট ইয়ার আন্ডার-19-এ, তখন সুযোগ পেয়েছি, কিন্তু আমি এই ট্রফিটা নিতে পারি নাই। খুব আফসোস হয়েছে যে আমি কেন পারলাম না, আমাকে পারতে হবে। তখন থেকে আরও জেদ নিয়েছি যে আমি নেক্সট ইয়ার আরও ভালো করব, ইনশাল্লাহ ট্রফিটা নিব। সো আমি ভালো করে নিতে পেরেছি। আমরা ফাইনালের ওই মুহূর্তটা সম্পর্কে জানতে চাই, যখন স্পট কিক হয়, একজন কিপারকে অনেক কিছু করতে হয়। আমরা যদি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কথা বলি, তিনি অনেক কিছু করেন। মাহিন কি এমন করেছিলেন যে ভারত প্রথমে স্পট কিকটা মিস করলো, যদি একটু বলতেন? তেমন কিছু না, প্রথমত আমার ভরসা ছিল নিজের উপর, ভরসা ছিল আল্লাহ তাআলার উপর।
আমি ফার্স্টে আমার এগেনস্ট অপোনেন্টে যে প্লেয়ারটা আসছিল আমি ওর চোখের দিকে তাকাইছি, ও আমার চোখে চোখ রাখছে, ওকে আমি কিছু কথা বলছিলাম, এটাতে হয়তো কনফিডেন্সটা লুজ করছে। বলা যাবে সেরকম কথা, মানে মোটামুটি যদি প্রকাশযোগ্য হয়? প্রকাশযোগ্য, আমি জাস্ট বলছি যে আই আই সেভ ইউর বল, ইউ লুক অ্যাট মাই আইস। ও আমার চোখের দিকে তাকাইছে তখন, তারপরে আমি ওর মানে আমি ডিসিশন নিছি যে আমি এটা করব, ডিসিশন অনুযায়ী কাজ করছি, ও ওই সাইডটা মিলছে, সেভ হয়ে গেছে। আর লাস্টের স্পট কিকটা যেটা কিনা একেবারে আকাশে মারলো সেটা ওমাং দোদুম ও লাস্ট ইয়ারও 19-এ ছিল, আমি বুঝতে পারছিলাম ও ওই সাইড এবং মারবে। সেই কিন্তু টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়েছে। হ্যাঁ, সেই বেস্ট প্লেয়ার হয়েছে, বুঝতে পারছিলাম যে ওই সাইডে মারতে পারে, সো আমি সাইড নিছি, কিন্তু ও উপর দিয়ে মারছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমরা আপনার অভিজ্ঞতা, মাঠের অভিজ্ঞতা শুনবো। একটু মিঠুর কাছে যেতে চাই। মিঠু, একজন অধিনায়ক হিসেবে আপনার উপর অনেক বড় দায়িত্ব ছিল, কারণ হ্যাঁ এর আগেও তো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, তবে এবার এই দলটাকে যে গড়া হয়েছে সেই দলে এলিট একাডেমির ফুটবলার অনেক, আপনিও এলিট একাডেমি থেকে এসেছেন। নতুন কোচ মার্ক কক্স, তারপরে আতিকুর রহমান মিশু, আলী আকবর রিদন, তারা ছিলেন। এই টিমটাকে কিভাবে আপনাদেরকে এক সুতোর মধ্যে বাঁধতে হয়েছে? একই সাথে রোনান ছিল, ডেকলেন ছিল, ইব্রাহিম নামাজ ছিল, কতটা কঠিন কাজ ছিল? আপনারা তো জানেন যে আমরা যখন যাই তখনও আমি ঈদের দিন যাই, তো আমি বলছিলাম যে আমি ট্রফি নিয়ে দেশে এসে উদযাপন করতে চাই। তো আমার টিম মেম্বারদের আমি সবসময় একটা কথা বলতেছি, সবসময় বলি যে আমি যখন যাব আমার একটা টার্গেট থাকতে হবে, আমি কি করতে চাই। হয় আমি তখন কানবো, না হলে আমি কানবো না। আমি এই কথাটা সবসময় তাদেরকে বলছি। আর যদি বলি কোচ, বাংলাদেশের সব থেকে বেস্ট কোচগুলাই আমার মতে দেওয়া হয়েছে, এবং যারা ছিল হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, তারা অনেক দুর্দান্ত। ইভেন গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য দাদা, বাংলাদেশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোলকিপার। তো বেস্ট কোচগুলাই আমাদেরকে দিয়ে সাপোর্ট করছে। সেইভাবে আমরা একত্রে বলতে ডিসিপ্লিন অনুযায়ী সবকিছু নিয়ে কন্ট্রোল করে, এবং কি আরেকটা কথা সব থেকে বেশি বলে, ওরা সবাই আমার কমান্ড শুনছে। আমি যখন যা বলছি সবাই, কেউ কোনো অভিজ্ঞ বা কোনো কিছু বলে না আমাকে, সবাই আমার কমান্ড শুনছে, এবং দিন শেষে আমরা এটার জন্যই লড়ছি এবং এটা অর্জন করছি। আপনার ডান পাশে স্বর্ণালী ট্রফিটি আমরা দেখলাম গতকালকে যখন দল এয়ারপোর্টে পা রাখলো, এবং তারপরে একেবারে এয়ারপোর্ট থেকে বের হওয়া পর্যন্ত, অ্যাম্ফি থিয়েটার যাওয়া পর্যন্ত ওই ট্রফিটা একজনের হাতেই। এত ভারী একটা ট্রফি, আমি হাত দিয়ে ধরে দেখলাম, বেশ ভারী ট্রফি, মানে একজন ক্যাপ্টেন, আপনি হাত ছাড়া করছিলেন না, মনে হলো যেন একদম খুব আরাধ্য কিছু আছে না, আমরা যখন ছোটবেলায় খেলনা পেতাম, আরে হাত ছাড়া করবো না, এটা সারাক্ষণ হাতে থাকবে। কি ফিলটা হচ্ছিল যে না নিশ্চয়ই কেউ তো নিতে চেয়েছে কিন্তু হাত ছাড়া করেননি, এটা কি আসলে সেই ইমোশন থেকেই কিনা? না না, তেমন কিছু না। আসলে ট্রফিটা সবসময় আপনারা জানেন যে ক্যাপ্টেনই নেয়। তো আমাকে যখন রিসিভ করতে গেছে তখন বলছে যে ক্যাপ্টেন নিবে এটা। তো সেই পক্ষিতে আমি ক্যাপ্টেন হিসাবে সেটা আমাকে আমার টিমমেট মেম্বাররাই আমাকে দিয়েছে যে তুমি এটা নিয়ে সবার সামনে থাকবা। তো আমি এটা নিয়ে আসছি। ইভেন্ট আমরা যখন বাসে উঠি আমি দিয়ে দিছি আমার প্লেয়ারদের যে এবার তোমরা সেলিব্রেশন করো। আচ্ছা, আমাকে যদি একটু বলতেন টুর্নামেন্টের অভিজ্ঞতাটা। আপনারা প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছেন, পরের ম্যাচে ভারতের কাছে হেরেছেন, সেই ভারতের কাছে হেরেছেন যেই ভারতকে আপনারা হারিয়েছেন। আমরা ভারতের সাথে ড্র করছি। ড্র করেছেন, দুঃখিত। তো আপনারা মানে এই ভারতের টিমের সাথে আমাদের যে শক্তির পার্থক্যটা, এটা আপনারা কতটুকু দেখতেন? কারণ আমরা দেখলাম ফাইনালে আমরা যে এরিয়াল বলগুলো দিয়েছি ওইখানে কিন্তু আমাদের যদি ফিনিশিং প্রবলেমটা না থাকতো তাহলে হয়তো আমরা ফিনিশ করতে পারতাম। আপনাদের কি মনে হয়েছে যে এই প্রথমবারের মতো কোন একটা ম্যাচে মানে ফাইনালে ভারতকে আমরা পুরোপুরি ডমিনেট করেছি? মানে এরকম কি কখনো দেখেছেন এর আগে যে না ভারত একদম পাত্তাই পাইনি, এটাকে আমরা অনেক বেশি এগিয়েছিলাম? আসলে আমি যদি বলি যে ভারতের সাথে যদি আমাদের কোনো পার্থক্য থাকে সেটা হলো মেন্টালিটি পুরোটাই। যদি মেন্টালিটি ভাবে কোনো প্লেয়ার চায় যে আমি ভারতকে হারাবো, সে অবশ্যই পারবে। বিগত দিনে অবশ্যই আমরা 16-17 অনেক ছোট ছিলাম, আমরা এই মেন্টালিটির কাছে ওদের কাছে ধরা খাইছি। আমি যদি চিন্তা করি গত বছরে আমরা 19 যখন আমরা ফাইনাল হারি তখন আমাদের মেন্টালিটি অনেক স্ট্রং ছিল, আমরা পেনাল্টি শুট আউটেই হারছি। তো এই বছরও সেম, আমরা সবাই মেন্টালিটি স্ট্রং ছিলাম। এবং আমি কিন্তু সংবাদ সম্মেলনে বলছি ভারত ভুটানের সাথে 5 গোলে জিততে পারে বাট বাংলাদেশের সাথে না। তো সেখান থেকে আমার টিম স্পিরিটটা বাড়ছে, আমার মেম্বাররা সবাই অনেক উজ্জীবিত হয়ে ফাইট করছে। তারপরে তো আপনার ম্যাচ দেখছেনই যে আমরা কেমন খেলছি, কেমন করছি। দেন আমরা চিন্তা করছি যে আমরা হারাবো এবং আমরা সফল হয়েছি।
অবশ্যই আমরা আরো কথা বলবো। আমাদের সাথে আছেন মিঠু চৌধুরী, যুব সাফজয়ী অধিনায়ক, এবং ইসমাইল হাসান মাহিন, যুব সাফজয়ী গোলরক্ষক। কথা বলছিলেন তাদের এই সংগ্রামটা নিয়ে। আর কাবেল প্রেজেন্টস দেশ সন্ধ্যায় একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথে থাকুন, ফিরছে একটু পর, আরো কথা হবে। বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবেল প্রেজেন্টস দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছেন কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন যুব সাফ জয়ী অধিনায়ক মিঠু চৌধুরী, এবং একই সাথে আছেন যুব সাফ জয়ী গোলরক্ষক এবং এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। আমরা কথা বলছিলাম সেই মুহূর্তটা নিয়ে। আমি একটু জানতে চাই, আবারও মিঠু চৌধুরীর কাছে যেতে চাই। মিঠু চৌধুরী, মালদ্বীপে খেলা, মালদ্বীপে অনেক প্রবাসী। সাধারণত কি হয়, মানে চারিদিকে আমাদের দেশের জন্য যারা রেমিটেন্স পাঠান, যে মানুষগুলো রক্ত ঘাম এক করে তারা বিভিন্ন দেশে যান, তারা ব্যস্ত জীবনের মধ্যেও কিন্তু তারা বাংলাদেশকে সাপোর্ট দেন। মালদ্বীপে পুরো মাঠটাই যেন একখণ্ড বাংলাদেশ হয়ে গিয়েছিল ফাইনালে। এই সমর্থনটা কেমন উপভোগ করেছেন, এবং ম্যাচের পরে কিংবা ম্যাচের আগে প্রবাসী যারা বাংলাদেশে আছেন তাদেরকে নিয়ে যদি অভিজ্ঞতা কিছু শেয়ার করতেন। হ্যাঁ, সর্বপ্রথমে বলতে চাই, আমি মনে করি নাই ওটা একটা অন্য দেশের মাঠ। আমি ফিল করছি ওটা বাংলাদেশি ছিল। প্রবাসী ভাইরা ওনারা টিকিটের জন্য যেরকম করছে, ভাই আমরা টিকিট পাইতেছি না, 1.5-3 ঘন্টা আগে যে লাইন আপ করে আছে, মানে তাদের সমর্থনটা অতুলনীয়। এটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং ওনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, এই ট্রফিটার পিছনে তাদেরও একটা অবদান আছে। আমাদের প্রেসিডেন্ট কিন্তু কালকে বলছে অলরেডি যে আমরা 11 জন খেলার পরে যদি 12 জন কেউ খেলে, সেটাই খেলছে আমাদের প্রবাসী ভাইরা। তো আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিছে, এবং পরবর্তীকালেও যারা যাবে, যারা খেলবে, তারাও যেন এটা পায়, এটা যেন অব্যাহত থাকে, এটা আমি বলতে চাই। অবশ্যই মাহিন, যখন পেনাল্টি শুট আউট হচ্ছিল তখন আমরা দেখেছি যে আসলে পোস্টের পেছন থেকে অনেক সমর্থক, তারা নানা রকম মানে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছিল, তারা সাপোর্ট করছিল, চিয়ার আপ করছিল। আপনি যদি বলতেন সেই অভিজ্ঞতার কথাটা। হ্যাঁ, মাঠে অনেক দর্শক ছিল, তারা অনেক 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 কথা বলছে। পেনাল্টি শুট আউটের সময় সবাই বলতেছিল যে এই পাশে যা, ওই পাশে যা, এগুলো অনেক শুনছি। মানে তখন আপনি পোস্টে দাঁড়িয়ে? হ্যাঁ, আমি পোস্টে দাঁড়িয়ে তখন, আর পেছন থেকে বলছে পেছন যে থেকে ভাই ডানি বলতেছে। দেব মারবে, বাই মারবে, এরকম কিছু? হ্যাঁ, কিন্তু আমি আমার ডিসিশন নিছি যে গ্যালারিতে কান দিলে তো আমার খেলাটা আমি খেলতে পারবো না। আমার ডিসিশন অনুযায়ী কাজ করছি। পরে যখন স্যামুয়েল মিস করছে, তখন সবাই তো একটু হতাশ হয়ে গেছে। পরে আমি ওদেরকে হাত দেখাইছি যে হতাশ হওয়ার কিছু নেই। পরে বলছে মাহিন ভাই আরেকটা সেভ, আরেকটা সেভ। আমি বলছি ইনশাল্লাহ হবে। তারপরেরটাই উমাং দুদুম বাইরে মারছে বল। আচ্ছা, আমি একটা ব্যাপার, যে এই যে আপনারা দুইজনই তো বাংলাদেশে, অনেকে বলে যে ফুটবলে পাইপলাইন নাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনারা দুইজনই এলিট একাডেমির প্রোডাক্ট, এবং আপনারা দুইজন একসাথে খেলে এসেছেন। আপনারা আরো অনেকেই এই এলিট একাডেমি থেকে আর কয়জন আছেন এই বর্তমান ন্যাশনাল টিমে, এবং আসলে কি আমাদের বাংলাদেশে পাইপলাইন নাই, নাকি এই টিমে অনেকেই আছেন যারা এখনই ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখেন? আপনি মোহামেডানে খেলছেন, মাহিন এখন প্রফেশনাল লিগে খেলছেন, এবং মিঠু একই সাথে খেলছে ফর্টিস এফসিতে, তিনিও প্রফেশনাল লিগে খেলছেন। আসলে কি বাংলাদেশে পাইপলাইন নাই? এই কথাটা সত্যটা কতটুকু? না, আসলে পাইপলাইন নাই কথাটা এমন না। পাইপলাইন আছে, কিন্তু সেগুলো পরিচর্যা করার মানুষ নাই। পাইপলাইন যেমন ধরুন বিকেএসপি, এজ লেভেল মানে কিন্তু বিকেএসপির অবদান, কিন্তু সিনিয়র পর্যায়ে গিয়ে বিকেএসপির প্লেয়ার আর খুঁজে পাওয়া যায় না। আর বিএফএফ এলিট একাডেমি, আমরা কিন্তু সবাই ম্যাক্সিমাম আমাদের অনূর্ধ্ব 20 দলের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে এলিট একাডেমি থেকে আসছে, বিকেএসপি থেকে আসছে। সো এলিট একাডেমিটা যদি বজায় থাকতো, মানে কন্টিনিউ চলতো, তাহলে আরও প্লেয়ার বেরোবে। এলিট একাডেমি কিন্তু এখন বন্ধের পর্যায়ে চলে গেছে প্রায়। সো আমি মনে করি এরকম একাডেমিগুলোকে পরিচর্যা করতে হবে ফেডারেশনের, তাইলে পাইপলাইনটা আরও গড়ে উঠবে। আর যেসব ক্লাবগুলো, প্রফেশনাল ক্লাবগুলো আছে, তাদের যদি নিজস্ব একাডেমি থাকে, এজ লেভেল টিমগুলো তৈরি করে তারা, তাহলে ভবিষ্যতের ফুটবলটা উন্নত হবে, ভবিষ্যতে একটা ভালো প্লেয়ার তৈরি হবে। সো আমি বলতে চাই যে জুনিয়র প্লেয়ারদের দিকে মনোযোগ দিতে, তাদের পরিচর্যা যেন আরো বাড়ানো হয়। অবশ্যই মিঠুর কি এই ব্যাপারে কিছু বলা আছে কিনা? কারণ মিঠু, আপনিও দেখে এসেছেন এতদিন পাইপলাইনের যে ব্যাপারটা, এবং হ্যাঁ অনেক ফ্লস আছে, কিন্তু তাবিতাওয়ালের কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেন একই সাথে 4-4টা টিম দেশের বাইরে, মানে একেবারে ঈদের সময় 3টা টিম বাইরে গিয়েছে ন্যাশনাল টিম সহ। এটা একটা অভূতপূর্ব ঘটনা, এবং কারোর দিকে কিন্তু গুরুত্ব কম দেওয়া হয়নি। এখন এই পরিচর্যাটা কি ভবিষ্যতে থাকবে কিনা, আপনি আশা করেন কিনা? আমি বলতে চাই যে মাহিন যেটা বলল, পরিচর্যা অবশ্যই করতে হবে। আপনি যদি অন্যান্য কান্ট্রি যেমন যদি ভারতটাই দেখেন, ভারতের আন্ডার 17 টিম, আন্ডার 19 টিম, আন্ডার 20 টিম, 23 টিম
মানে অনবরত ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাইরের দেশের কান্ট্রির সাথে, এমনকি তারা জার্মানি, স্পেন এসব দেশে যায়, ক্যাম্প করে। তো আমি বলবো বাংলাদেশকে যদি ফুটবলে ওই ওয়ার্ল্ড কাপ খেলার যদি আমরা স্বপ্ন দেখি, তাহলে অবশ্যই একদম ইউথ থেকে শুরু করতে হবে। যেমন আমি কিন্তু একটা একাডেমি থেকে উঠছি, আমার একাডেমির নাম হরিয়ান ফুটবল একাডেমি, সেটা বাফুফের 2 স্টার ফুটবল একাডেমি। তো এরকম যেগুলো একাডেমি আছে, এগুলো একাডেমি, তারপরে ইউথ ভিত্তিক যে লিগগুলো হয়, আন্ডার 17 হয়, আন্ডার 20 হয়, 3rd ডিভিশন হয়, এখানকার প্লেয়ারগুলো কালেক্ট করে, এবং আমাদের যেগুলা ন্যাশনাল টিম 16, 17, 20 এসব প্লেয়ারদের যদি আপনি একত্রে করার পরে যদি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেন, বাইরের দেশে কোনো ব্যবস্থা করেন, প্র্যাকটিস ম্যাচ খেলেন, তাহলে ডেফিনেটলি আমরা একসময় ওয়ার্ল্ড কাপ খেলবো। এবং মার্কস যেটা বলছে, কোচ কিন্তু অলরেডি বলছে আমরা 34 সালে ওয়ার্ল্ড কাপ খেলতে চাই। তো আপনি যদি এখন থেকে এটা পরিকল্পনা করেন, আমরা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ খেলবো। অবশ্যই। আমরা কথা বলছিলাম সাফ জয় নিয়ে, যুব সাফ জয় নিয়ে। আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, কথা বলছিলাম যুব সাফ চ্যাম্পিয়নদের সাথে। আর কাবেল প্রেজেন্টস দেশ সন্ধ্যায় আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন মিঠু চৌধুরী, যুব সাফ জয়ী অধিনায়ক, এবং ইসমাইল হোসেন মাহিন, যুব সাফ জয়ী গোলরক্ষক। আমরা কথা বলছিলাম এই সাফ জয়ের নানা স্মৃতি নিয়ে। আমরা একটু কথা বলতে চাই অধিনায়ক মিঠুর কাছে। অধিনায়ক মিঠু, আসলে এই সাফ জয়ের মাঝে একটা মানে বেশ কিছু অভিযোগ চলে এসেছে, অনেক সময় আপনাকেও কটু কথা শুনতে হয়েছে, কারণ আপনিও তো একজন অধিনায়ক। দলে রোনান সুলিভান এসছেন, ডেকলেন সুলিভান এসছেন, ইব্রাহিম নওয়াজ এসছেন, তারা প্রপার টাইম পাননি। ধরেন রোনান ছাড়া ডেকলেন কিংবা ইব্রাহিম নওয়াজ তারা খেলার সুযোগটা পাননি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফাইনালের পরে একটা অভিযোগ এসেছে যে আপনি ট্রফিটা নিলেন, তার হাতে ট্রফিটা তুলে দেননি। আমাদেরকে যদি বলতেন যে এই অভিযোগটা কেন উঠলো, আর এই অভিযোগের কোনো ব্যাখ্যা আছে কিনা, আসলে কেমনটা হয়েছে কিনা? আসলে বলতে গেলে যদি আপনি যেটা প্রথমে বললেন যে গেম টাইমের বিষয়টা তো আসলে প্লেয়াররা না, এটা কোচ ডিসিশন করে। হ্যাঁ, অবশ্যই তারা অনেক ভালো প্লেয়ার, বাট হয়তো তাদের জায়গায় অন্য কেউ ভালো করতেছে, যে জন্য কোচ খেলাইছে। এটা টোটালি কোচদের উপরে। মানে কোচ মিন্স কি মার্ক কক্স, উনি ডিসিশনটা নেন? হেড কোচ, অবশ্যই হেড কোচই তো করবে এগুলো। আর যদি বলেন যে ট্রফির বিষয়টা, তো ট্রফি হলো যখন আমাকে ডাকা হয়, তো আমার টিমে ফয়সাল এর আগে 4 বছর ক্যাপ্টেনশিপ করছে, তো এই বছর আমি ক্যাপ্টেনশিপ মানে আপনি চাইছিলেন প্রথমে ওনাকে এই ট্রফিটা? আমি ট্রফিটা সর্বপ্রথমে ফয়সালকে রেসপেক্ট করতে চাইছি, কারণ এটা আমার কাছে মনে হয়েছে ও রেসপেক্ট যোগ্য। তো ফয়সালকে ডাকার পরে আমি ফয়সালের সাথে যখন ট্রফিটা নিই, আসলে আপনারা দেখবেন আমার চেহারাটা অন্যদিকে ঘোরানো ছিল, আমি খেয়ালও করি নাই এটা। আমি ওই সময় এত আবেগী ছিলাম যে এটা আমি খেয়ালই করি নাই। হয়তো আমার মিস্টেক হতে পারে, বাট আমি এটা খেয়ালই করি নাই যে রোনারা আসছে কি আসে নাই। তারপরে আমি ট্রফি নিয়ে উদযাপন করার পরে আমি সবাইকে ট্রফি দিয়ে দিই। আচ্ছা, তারপরে আমি যখন রুমে আসি, তখন আমি দেখি যে এগুলা মিডিয়ারা কাটার পরে দেখাইতেছে। এমনি রোনান কিংবা ডেকলান কি এই ব্যাপারে কিছু বলেছেন কিনা? না, ওরা এই বিষয়ে কিছু জানেই না। ওদের সাথে সম্পর্কটা কেমন আপনাদের? রোনারের সাথে আমার আরেকটা ভিডিও আপনি দেখবেন, যে সকালবেলা আমি ওকে বলতেছি যে আমরা ইন্ডিয়াকে হারাই চ্যাম্পিয়ন হয়েছি, ঘুম থেকে ওঠো তুমি। রোনার, ডেকনান ওরা আমাকে অনেক রেসপেক্ট করে, যেহেতু আমি টিমের ক্যাপ্টেন, এবং আমিও তাদেরকে অনেক রেসপেক্ট করি। আমার সাথে ওদের এই বিষয় নিয়ে আমি যখন ওকে দেখাইছি, বলছি, ও নিজে বলতেছে যে এটা কিভাবে সম্ভব। ও নিজে আমাকে প্রশ্ন করছে এটা কিভাবে সম্ভব। আমি বলতেছি যে দেখো এটা কিভাবে সম্ভব হয়। আচ্ছা, এমনি মানে মাহিন যদি বলতেন যে আসলে রোনাল্ড ডেকলানদের সাথে হয়তো ভাষাগত কিছু দূরত্ব তো থাকে, কিন্তু ওদের সাথে অভিজ্ঞতাটা কেমন ছিল, সম্পর্কটা কেমন ছিল? ইব্রাহিমও ছিল, ও কিছুটা বাংলা বলতে পারে, তো মানে কেমন সম্পর্ক ছিল? কাদের সাথে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক এই তিনজনের মধ্যে? বলতে গেলে অসাধারণ ছিল তাদের সাথে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। মানে ওরা যে এমন ভাবে আমাদের সাথে মিশে যাবে এটা কখনো ভাবি নাই। ওদের আর আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, এটা বোঝা গেছে যে আমরা বাংলাদেশি। ওরা প্রবাসী হলেও ওরা আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি মিশতে। আমার সব থেকে ভালো সম্পর্ক রোনানের সাথে। আমি সবসময় রোনানের সাথে মজা করি, মাঝে মাঝে ও অনেক রেগে যায়, ও রাগলেও আমি ওরে নিয়ে মজা করি। তারপরেও আমাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি এগুলো কিছু হয় না, অনেক ফ্রেন্ডলি ওরাও আমাদের সাথে অনেক মিশে কথাবার্তা বলে। ভাষাগতভাবে একটু সমস্যা হয়, ওদের যে ইংলিশটা ওটা তো আমাদের বুঝতে একটু সমস্যা হয়। আমরা তো ইংলিশ পুরোপুরি না পারলেও মোটামুটি পারি, কিন্তু আমরা যেভাবে পারি সেইভাবে ওদের বোঝাইতেও একটু কষ্ট হয়, আর ওরা যেভাবে বলে সেটা বুঝতেও আমাদের একটু কষ্ট হয়। তো এভাবে চলতেছে আমাদের দিনগুলা, অনেক ভালো চলতেছে। ওরা অনেক ভালো ছেলে, অনেক ফ্রেন্ডলি ওরা। অবশ্যই। মাঠে কি মানে এই ভাষাগত দূরত্বের কারণে কি কখনো প্রবলেম হয় কিনা? কারণ রোনান হচ্ছে আপনার হার্ট অফ দ্য টিম ছিল, এবং তাকে অ্যারাউন্ড করে আপনার পুরো খেলাটা খেলতে হয়েছে। কখনো ওই কমিউনিকেশনের প্রবলেমটা হয়েছে কিনা রোনানের সাথে? আসলে বলতে গেলে ফুটবল কিন্তু আপনারাও বোঝেন যে একই রকমের একটা গেম, ফুটবলের ভাষা একই। আপনি মুখের ভাষা যতই খারাপ হোক,
আপনার ইংলিশ হোক, সেটা বাংলা হোক, আরবি হোক, উর্দু হোক, বাট ফুটবলের ভাষাটা কিন্তু একই। তো ফুটবলের ভাষা যখন একই হয় তখন কমিউনিকেশন অটোমেটিকলি হয়ে যায়, সেটা ইংলিশ হোক, বাংলা হোক। আচ্ছা, ও প্রথম ম্যাচে যখন ফ্রি কিকে গোলটা করলো, আমরা তখন সবাই চিন্তায় ছিলাম কেমন হবে কেমন হবে। যখন ফ্রি কিকে গোলটা করলো তখন আপনার কাছে কি মনে হয়েছে যে না, এটাই বাংলাদেশে এরকম সেট পিস স্পেশালিস্ট সাধারণত আমরা পাই না, অনেকে ট্রেনিং সারাদিন ট্রেনিং করে ওইটা হতে পারে না, মানে এটা কি বাংলাদেশ একটা নতুন গিফট পেলো কিনা? হ্যাঁ, অবশ্যই বিগত দিনে আপনি দেখেন বাংলাদেশে এভাবে কেউ গোল করতে পারে নাই। তো ও সেট পিসে অনেক ভালো। ও যখন সেট পিসটা হয় তখন ফয়সালকে ফাউল করা হয়। ও আসার পরে বলল যে সেট পিসটা মারবে। তো ফয়সাল ওকে দিয়ে দেয় যে হ্যাঁ তুমি মারো এটা। তো ও সেট পিসে গোল করে অনেক উত্সাহিত। ও বলতেছিল যে আমি সেট পিসে অনেক গোল করি, এবং ও আমাদেরকে ফোনে ভিডিও দেখাইছে যে এর আগে আমরা সেট পিসে আমি এরকম গোল করছি। জি। তো ও সেট পিস মারে এবং গোল হয়। এমনকি আপনারা দেখেন এই সেট পিস নিয়েও ফয়সালকে অনেক রকম কথা বলছে, জি। বাট তেমন কিছু না, ফয়সালই ওকে দিয়ে দিছে, হ্যাঁ তুমি এটা মারো। আচ্ছা, এখন আমাকে একটু যদি বলতেন যে এই যে টিমটা আছে একেবারে সম্ভাবনাময় দল, এই দল থেকে ন্যাশনাল টিমে খেলার মতো, মানে যদি বলেন যে কার কার উচিত ন্যাশনাল টিমে চান্স পাওয়ার সামনে সাফ আপনার মতে, এটা যদি আপনি বলেন তাহলে কাকে কাকে রাখবেন সেই ইয়াতে, আপনি নিজেকেও রাখতে পারেন। আসলে বলতে গেলে আমরা মাত্র চ্যাম্পিয়ন হয়ে আসছি, আমাকে আরো প্রুভ করতে হবে যদি ন্যাশনাল টিমে খেলতে চাই। আমি 20 খেলে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ঠিক আছে, যাই বেস্ট পারফর্ম করবে সে খেলবে। আমাকে লিগে আরো প্রমাণ করতে হবে যে না আমি ন্যাশনাল টিমের যোগ্য। আমি একটা সাবজিতে যে ন্যাশনাল টিমে খেলবো এরকম এমনটাও না, আমাকে লিগে প্রুভ করতে হবে আমি মিঠু, আমি মাহিন, তাহলে আমি ন্যাশনাল টিমে ডাক পাবো। অবশ্যই। এবং মাইনের ক্ষেত্রে বলতে হয় যে আসলে কম্পিটিশন গোলকিপিং এ অনেক কম। আমি যদি মনে করি যে গোলকিপিং আসলে কম্পিটিশনটা অনেক কম। এখন ন্যাশনাল টিমে আপনার ঢোকার জন্য কি কি করছেন এবং নিজেকে কতদিনের মধ্যে আপনি ন্যাশনাল টিমে দেখতে চান, কত বছরের মধ্যে? প্রথমত বলতে চাই, গোলকিপারদের কম্পিটিশন যেমন কম আবার অনেক বেশি। কারণ একজন গোলকিপার কিন্তু সহজে পরিবর্তন করা যায় না। কারণ গোলকিপার পজিশনে এমন একজনকে খেলাইতে হয় যার উপরে কোচ ভরসা করতে পারে। সেই ভরসাটা আগে অর্জন করতে হয়। সে ভরসাটা অর্জন করতে অনেক সময় লাগে, একদিনে তো হয় না। যেমন আমি এখন 20 খেলছি, এখন যদি আমি বলি যে না আমি ন্যাশনাল টিমে কল পাবো, এটা স্বপ্ন দেখতে পারি, কিন্তু এটা বাস্তবতা সম্ভব না। কারণ আমাকে আরো প্রমাণ করতে হবে, আমার কোচের মন জয় করতে হবে, কোচের একটা ভরসাবান গোলরক্ষক হইতে হবে, তখন আমাকে কল করবে যে হ্যাঁ তুমি আসো আমার দলে। সো কম্পিটিশন তো করতেছি, আমি ট্রাই করতেছি আরো ভালো করার। ইনশাল্লাহ লিগে সুযোগ পেলে নিজেকে আরো প্রমাণ করার চেষ্টা করব। চাইবো ন্যাশনাল টিমে খেলার, সবার তো স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে ন্যাশনাল টিমে খেলবো এবং ন্যাশনাল টিমে দীর্ঘদিন যেন সার্ভিস দিতে পারি এবং ভালো সার্ভিস দিতে পারি, সেই আশা রাখি। আচ্ছা, বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের লিজেন্ডারি গোলকিপার ছিলেন, তিনি আপনাকে দেখে কি বলেছেন গতকালকে? মানে তিনিও কিন্তু এর আগে বাংলাদেশের অনেক জয়ের নায়ক, ইভেন বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য সাফ জয়ের নায়ক তিনি। মানে তার সাথে একজন গোলকিপারের সাথে আরেকজন গোলকিপারের কথাটা কি ছিল একটু যদি বলতেন। প্রথমত আমার একটা জিনিস ভালো লাগছে যে তাকে আমি প্রথম দেখি মোহামেডান ক্লাবে, তিনি গেছিল আমাদের সাথে দেখা করতে। তখন তিনি আমাকে চিনতো না। পরে আমি যখন এই টুর্নামেন্ট শেষ করি এয়ারপোর্টে মিঠুর সাথে আমি আমার অ্যাওয়ার্ডটা নিয়ে আসতেছি, তখন মিঠু ফার্স্টে গেছে, হ্যান্ডশেক করছে, পরে স্যার বলছে যে মাহিন কই। তখন আমি ভাবলাম যে আমাকে চিনছে, তাইলে ভালো লাগছে। একজন লিজেন্ড, তিনি আমাদের বাংলাদেশের লিজেন্ড, তার হাত ধরে বাংলাদেশ সাব জিতছে, সিনিয়র সাব জিতছে 2003 সালে। তিনিও গোলরক্ষক, এখন তো প্রতিমন্ত্রী। হ্যাঁ এখন প্রতিমন্ত্রী। তাকে দেখলেই মনে হয় আমি যদি এনার মতো হইতে পারতাম, সবাই যদি আমাকে চিনতো, আমি যদি এনার মতো দেশে কিছু দিতে পারতাম। জি। সো আমার ওই মুহূর্তটা আমার অনেক ভালো লাগছে। পরে ওনার সাথে দেখা করছি, হ্যান্ডশেক করছি, উনি আমাকে শুধু বলছে কংগ্রাচুলেশন মাহিন, ইউ প্লেড ওয়েল। আচ্ছা, ভবিষ্যতে কি মানে আমিনুল হকের মতোই কি, কিংবা বিপ্লব ভট্টাচার্য তিনি আপনার মেন্টর হিসেবে রয়েছেন, তাদের মতোই হওয়ার মানে চেষ্টা থাকবে কিনা আপনার? হ্যাঁ অবশ্যই তাদের মতো হওয়ার চেষ্টা থাকবে, তাদের মতো যেন দেশে কিছু দিতে পারি, দেশ যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে। অবশ্যই। মিঠু, আপনাদের যে কোচ মার্ক কক্স, তিনি একেবারে লাস্ট মোমেন্টে, আমরা বয়স ভিত্তিক দলে সাধারণত বিদেশি কোচ খুব একটা দেখি না, সাধারণত কি হয় ন্যাশনাল টিমের কোচদেরকেই আগে আপনার মানে বয়স ভিত্তিক দলের দায়িত্ব দিয়ে পাঠানো হতো। মার্ক কক্স শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন। মার্ক কক্সের সাথে আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল? তাকে নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে, কিন্তু তার কোচিং যে ব্যাপারগুলো ছিল সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? তাকে, আপনার কি মনে হয় তাকে রেখে দেওয়াটা ওয়াইজ ডিসিশন হবে বাংলাদেশের জন্য, যেহেতু মাত্র 1 মাসের চুক্তিতে এসেছেন তিনি? হ্যাঁ, বলতে গেলে
ফার্স্ট অফ অল বলি মার্কাস অনেক ফ্রেন্ডলি, সে প্লেয়ারদের ভাষা বোঝে এবং প্লেয়ারদেরকে ফুল স্বাধীনতা দেয়, মাঠে সে খেলতে দেয় প্লেয়ারদেরকে, এবং ও যতটুকু দায়িত্ব নেয় না প্লেয়ারদেরকে তার থেকে বেশি দায়িত্ব দেয়, তোমরা নিজের মতন করে সলভ করো, মাঠের সমস্যা তোমরা সলভ করো, আমার কাছে আসার প্রয়োজন নেই, খেলাতে প্রবলেম তোমরা সলভ করো। বলা যায় ওর টেকটিসও ভালো, কোচ ভালো। আপনারা এখন ফেডারেশন কি ডিসিশন নেবে আমি জানি না, সে সাফল্য পাইছে। জি। এমনকি পাশাপাশি আমার দেশি কোচের কথাও আমি বলতে চাই, জি। তারাও যেভাবে মিশছে তার সাথে এবং তারও যে টেকটিস অনেক দুর্দান্ত, তারা সাবজয়ের নায়কও বলা যায়, আমরাও যেমন তারাও তেমন। তো ওভারঅল কোচিং স্টাফ অনেক ভালো আমি বলতে চাই। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে মিঠু চৌধুরী এবং একই সাথে ইসমাইল হোসেন মাহিন। আমরা আশা করি যে আপনারা হারিয়ে যাবেন না, ভবিষ্যতে আপনারাই জাতীয় দলে লিড করবেন এবং আপনাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবেও চাই আমরা মিঠু চৌধুরী। অবশ্যই আমরা অপেক্ষা করব, একসময় না একসময় তো হবে। আপনার দুইজনকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এই ব্যস্ততার মধ্যে এই ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম মিঠু চৌধুরী এবং ইসমাইল হোসেন মাহিন, এই দুই যুবক দেখছেন, এদের মতো আরো অনেকে আছেন যারা কিনা বাংলাদেশকে অনূর্ধ্ব-20 সাফের চ্যাম্পিয়ন করেছে। এই ছেলেগুলো খেলছে, নিজেদের রক্ত পানি করে খেলছে, তারা বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছে, তারা খেলতে চায় জাতীয় দলে, তারা বাংলাদেশকে বিশ্বকাপে নিতে চায়, এমনটাই কথা হয়েছে। আমরাও চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকে এভাবে হারিয়ে যেতে দেবে না, তাদেরকে পরিচর্যার মধ্যে রাখবে এবং তাদেরকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়ার জন্য, জাতীয় দলে খেলানোর জন্য যত রকমের চেষ্টা রয়েছে তারা করবে, এই প্রত্যাশায় শেষ করছি আর কেবল প্রেজেন্টস দেশ সন্ধ্যার আজকের এই বিশেষ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।